হত্যাকারী ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গে গ্রেফতার, 14 দিনের রিমান্ডে নিল পুলিশ। ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলা, কালো মেঘে আচ্ছন্ন তেহরান, পাল্টা জবাবে নাস্তানাবুদ তেল আবিব। পেট্রোল পাম্পে আজও দীর্ঘ লাইন, তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে 8টি জাহাজ, উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ মন্ত্রীর। মসজিদের ইমাম মুয়াজ্জিন পাবেন মাসিক সম্মানী, অন্য ধর্মের পুরোহিতরাও পাবেন ভাতা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকট ও দাম বাড়ার গুজবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে 8টি জ্বালানিবাহী জাহাজ পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর দেশে জ্বালানির যথেষ্ট মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। কয়েক ঘন্টার অপেক্ষা শেষে মিলছে জ্বালানি তেল। দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারিয়ে নিজেদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে কেউ কেউ জড়াচ্ছেন বিবাদে। আবার রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় তা চাহিদার তুলনায় কম বলে অভিযোগ গ্রাহকদের। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। কিছুক্ষণ যেতে হলে আমার তেল দরকার 4 লিটার, এখন আমি পাচ্ছি মাত্র 2 লিটার। ওই সাইডের পাম্পে তেল নাই, এটাতে আসলাম। এটাতে এইসব মোটামুটি 1 ঘন্টার মতো ওয়েট করলাম। 10 লিটার তেল দিলে এই 10 লিটার তেলের 5 লিটার তো আমার এখনই অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে তেল নিয়ে আবার বাসা পর্যন্ত যাইতে যাইতে আরো 1-2 লিটার শেষ। তাহলে এই তেল নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো। 1 ঘন্টা লাইনে দাঁড়া থেকে 2 লিটার তেল অনেক সময় পাম্পে বলে ভাই তেল নাই, আমরা খুব বিপদ আছি। শুধু রাজধানী নয়, জ্বালানি সংকটের শঙ্কায় খুলনা, বরিশাল, সিলেট, চুয়াডাঙ্গা, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে জ্বালানি তেল। কালকে রাত 12টার সময় এখানে আসছি আর এখন বেরোচ্ছি, তেল চাচ্ছি আমরা 6000, তেল দিচ্ছে আমাদেরকে 3000। এভাবে তো আসলে চলা যায় না। তেলের কোনো সংকট নাই, কিন্তু সংকট সৃষ্টি করতেছে হলো সাধারণ মানুষ। পেট্রোল পাম্প সবগুলো অযথায় বন্ধ করে রাখছে। আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা এক ধরনের সিন্ডিকেট। তেলের সংকট রয়েছে এমন গুজবে পেট্রোল পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জ্বালানিবাহী কয়েকটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, আরও কয়েকটি জাহাজ পথে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এলএনজি, এলপিজি এ ধরনের মালামাল নিয়ে যে জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ পার করে এসেছে সেগুলোর একটা তথ্য অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আরও জাহাজগুলো যখন নিয়মিতভাবে আসবে সেটার আপডেট আমরা পেলে সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন দেশে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। এদিকে জ্বালানি তেলের পাচার রোধে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে মরণোত্তর পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পুরস্কার দেওয়া হয় আরও 5 অদম্য নারীকে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, নারী রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। জানাচ্ছেন আরাফাত ইসলাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 6 নারী এই পুরস্কার পেয়েছেন। বেগম খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে খালেদা জিয়াকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তিনি বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। আপোষহীন বহুদলীয় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মা, তিনি যোদ্ধা,
তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথপ্রদর্শক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারীদের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে সক্ষম হব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পরিকল্পনার পাশাপাশি ঘরে বাইরে নারীর নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাসিক সম্মানী দেওয়া শুরু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে 990টি মন্দিরের পুরোহিত ও সেবায়েত, 144টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই সম্মানী দেওয়া হবে। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, পুরো কর্মসূচি বাস্তবায়ন করা হলে বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় 4,400 কোটি টাকা। সরকার 4 ধাপে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। 14 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5,000 টাকা করে সম্মানী, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা করে সম্মানী, খাদেম সাহেব পাবেন 2,000 টাকা করে সম্মানী, মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা, সেবায়েত পাবেন 3,000 টাকা, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3,000 টাকা, গির্জার যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মব ও স্পট ক্রাইম এক নয়, সবকিছুর সঙ্গে মবকে গুলিয়ে ফেলা যাবে না। শাহবাগে 7 মার্চের ভাষণ চালানো প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে, তবে তাদের কর্মসূচির দৃশ্যমান কিছু দেখা যায় না। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এসব ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ভবিষ্যতও নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি সংকটের কথা মাথায় রেখে চলতি বছরের 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হবে বলেও তিনি জানান। মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস, সবগুলোর সাথে তো মব গুলিয়ে ফেললে হবে না। আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। 2-1টা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করছে। নানা দিক বিবেচনায় নির্বাচন মেনে নিলেও জামায়াত বিশ্বাস করে নির্বাচনের ফলাফল হাইজ্যাক করা হয়েছে। আজ কাকরাইলে নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিলে এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফলাফল আপাতত মেনে নেওয়া মানে এই নয় যে ভবিষ্যতেও সব অন্যায় মেনে নেওয়া হবে। আরও বলেন, জুলাই সনদের স্বাক্ষর করেও তা বাস্তবায়নে টালবাহানা করছে বিএনপি। বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াত আমির আরও বলেন, জুলাই অভ্যুত্থান না হলে আজকে এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতো না, তাই জুলাই সনদ ধারণ করেই এগিয়ে যাবে তার দল। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখন যমুনা বলেন আর প্রধান বিরোধী দলীয় নেতার বাসভবন বলেন, ওগুলাও কিছু নেই। জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নেই।
শুরুতেই জাতির সাথে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে 5 বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কিভাবে? আমরা দেখতে চাই, এখনো সময় আছে, সংশোধন হোক, বিএনপি নিজেদেরকে সংশোধন করে এই জনরায়কে মেনে নেব। 69% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, ভোট দিয়েছে। প্রকৃতপক্ষে এইটাই ছিল জাতীয় সংসদের ভোট। এত অন্যায় করেও ফ্যাসিবাদের জননী বিদেশে বসে আছেন, যার এতটুকু অনুশোচনা নেই, এমন মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনে এমন তথ্য জানান তিনি। ইফতেখার রেজা রিপোর্ট। সবাই সবার মতো করে ভালো আছে, শুধু আমরা ছাড়া। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও আজ পর্যন্ত পাইনি। এভাবেই বিগত ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে গুমের শিকার হয়েছেন কারো বাবা, কারো ভাই, কারো স্বামী। আমার বাবা তো কোনো অপরাধ করেনি, শুধু একটা দল করছে, এটার জন্য কেন এভাবে গুম করে রাখছিল? এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব বলেন, এত অন্যায় করেও বিদেশে বসে এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্ট। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গুমের শিকার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান মির্জা ফখরুল। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। গুম নিয়ে নির্মিত সরকারের অনুদানপ্রাপ্ত লাবিব নাজমুস সাকিব পরিচালিত মায়ের ডাক চলচ্চিত্রের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা তুলে ধরেন গুমের অভিজ্ঞতা। এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের আরও একটা আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্মকে মানবাধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং এই জন্য এটা তুলে ধরার চেষ্টা করেছি। তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। তাদের অবশ্যই আমরা যেই ভাইদেরকে খুঁজে পাচ্ছি না, যেই ভাইদেরকে আমরা ইনশাল্লাহ ফেরত চাই। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই। বক্তারা বলেন, গুমের শিকার মানুষদের নিয়ে যে চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে তা যেন জাতিকে জাগ্রত করে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাই জনগণ যেখানে সরাসরি রায় দিয়েছে তা নিয়ে বিতর্ক তোলার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার রাজধানীতে গণভোট বাস্তবায়নে নাগরিক ফোরাম আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে আদালতের রুল জারি করাটা এখতিয়ার বহির্ভূত। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি, সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা নিয়ে রোববার সিরিডাপ মিলনায়তনে সেমিনার আয়োজন করে গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটি। জুলাই সনদ, গণভোট ও সংস্কার পরিষদের শপথ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন বক্তারা। তারা অভিযোগ করেন, বিএনপি গণভোট নিয়ে আদালতে গিয়ে জনরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। বলেন, নির্বাচনের আগে তারা গণভোটে হ্যাঁ বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে, সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে। গণভোটের বিপক্ষে লড়াইয়ের কোনো সুযোগ নেই দাবি করে বক্তারা বলেন, গণভোটের বৈধতা নিয়ে আদালতে রুল জারি করা এখতিয়ার বহির্ভূত। সংস্কার পরিষদের শপথের বিষয়টি আদালতের নয়, এটি রাজনীতিবিদদের বিষয়। চলমান রাজনৈতিক সংকটের সমাধান সংবিধানে নয়, জুলাই সনদে রয়েছে বলেও মনে করেন তারা।
আপনি যদি বলেন যে সংবিধানিক গণভোট নাই, তাহলে আপনি 1972 সালের সংবিধানের কথা বলছেন। যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রফেসর ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। জনগণ যেটা চেয়েছে সেটা যদি আমরা সত্যিকারের অর্থে বলি যে জনগণ সবচাইতে উপরে, সংবিধানের উপরে, তাহলে সেটার চাইতে উপরে হতে পারে। সেই জিনিস জনগণ চেয়েছে, এবং এটা হতেই পারে যে জনগণ যেখানে চেয়েছে সেখানে আপনার আমার প্রত্যেকের মত মিলবে না, দ্বিমত থাকবে। জনগণের বিষয়টা জনগণ অলরেডি জনগণের মধ্যে তার রায় দিয়ে দিয়েছে, এবং আদালতের এর উপর হস্তক্ষেপ করাটা, রুল জারি করাটা আমার মনে হয় এখতিয়ার হইল। এটা রাজনৈতিক বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ও অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেওয়ার জন্য গণভোট মন্তব্য করে বক্তারা আশা প্রকাশ করেন নির্বাচিত সরকার অচিরেই সংস্কার পরিষদের অধীনে শপথ নিবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অর্থনীতি, অবকাঠামো সহ অনেক কিছুই নষ্ট ও ক্ষতি হয়েছে। সবার সহযোগিতা নিয়ে সেসব ক্ষতি পোষাতে কাজ করতে চায় বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে দুটি আলাদা ইফতার অনুষ্ঠানে কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সরকার পতন সহ নানা হুমকি দিয়ে নানাভাবে মাত্র 1 মাসের কম সময়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে। বিশাল জনগোষ্ঠীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসা এই সরকারকে টোকা দিলেই পড়ে যাবে না বলে মন্তব্য করেন তিনি। আব্বাস বলেন, কথায় কথায় বাসার ইট খুলে নিয়ে আসব এমন কথা যারা বলেন তাদের উদ্দেশ্য অসৎ বলেও মন্তব্য তার। বিগত আওয়ামী লীগ সরকার আমলের 18 বছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে দেশ পিছিয়ে গেছে বলে দাবি করেন। কৃষি ব্যাংকের অনুষ্ঠানে তিনি বলেন, চলমান যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষ ও ব্যাংক খাত চরম সংকটের মধ্যে পড়তে পারে। আমরা 1 মাস হলো মাত্র, 1 মাস হয় নাই, এখন রাস্তা ভাঙা তো তোমাদের গভর্নমেন্টের সময় হয়েছে। সাবেক যে গভর্নমেন্ট সরকার ছিল, ইউনূস সরকার, এটা তো তোমাদের সরকার, মনে নাই? তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ইউনূস সরকারকে। এই এদেরকে দেওয়া অ্যাপয়েন্টমেন্টের সরকারের সময় এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। পুঁজিবাজার একটি জুয়ার বাজার, এমন ধারণা ভাঙতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কারণ পুঁজিবাজার শক্তিশালী করা ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না, এমন কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর পল্টনের একটি হোটেলে পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকদের সংগঠন সিএমজিএফ আয়োজিত সেমিনারে তিনি বলেন, আগামী কয়েক বছর টানা ডিভিডেন্ড দিতে পারবে না এমন কোম্পানিকে তালিকাভুক্তির বাইরে রাখতে হবে। সেমিনারে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, যেসব কোম্পানির বড় ও বিনিয়োগে জনগণের আগ্রহ আছে তাদের পুঁজিবাজারে আনতে আইন করা হচ্ছে। আর প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমিরে আশ্বাস, পুঁজিবাজারকে জনগণের বাজারে রূপান্তরে আগামী জাতীয় বাজেটে নানা দিক নির্দেশনা আসবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।